সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু। বাম দিকে আছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 30 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 দুর্নীতি দমনে দুদকের পদক্ষেপে সরকার হস্তক্ষেপ করবে না, সংসদে প্রধানমন্ত্রী। 2011 আজ থেকে উঠে যাচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। 2012 চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়েছে। 2013 রেশমা উদ্ধার রহস্যের নতুন মোড়, ডেইলি মিররের ভাষ্য। 2014 ফেনীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। 2016 ক্রসফায়ারে এগিয়ে পুলিশ, 6 মাসে নিহত 79। 2017 লুটপাটের টাকা সুইচ ব্যাংকে পাচার করেছে আওয়ামী লীগ, রিজভী। 2018 বিশ্ববাজারে চালের দাম কমছে, দেশে বাড়ছে। 2019 জিয়ার কবর নিয়ে খেলবেন না, নজরুল ইসলাম খান। 2021 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ গ্রহণযোগ্য নয়। 2022 সীমান্তের 95 পয়েন্ট দিয়ে দেশে মাদক আসছে বেশি। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষের নির্যাতন নিষ্পেষণের কাজে ব্যবহার করেছে। সব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি নুরুল হুদা বাবু, আপনার কাছ থেকে। একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি 2009 সালের সংবাদ, দুর্নীতি দমনে দুদকের পদক্ষেপ, সরকার হস্তক্ষেপ করবে না, সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। হাসিনার এই মিথ্যাচার এই প্রজন্মের কাছে কেমন প্রতিক্রিয়া দেখা যায়? 2009 সালে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা যে বলেছিল যে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না, তার প্রমাণ আমরা দেখতে পাই যে ঠিক একই সময়ে 1/11-এর পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার নামে একই ধরনের মামলা ছিল, সেই মামলাগুলো নির্বাহী আদেশে শেখ হাসিনার প্রতিটি মামলা প্রত্যাহার হয়। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি মামলা দীর্ঘদিন ধরে ট্রায়ালের মধ্যে দিয়ে একটি অবৈধ সাক্ষী নিয়ে মিথ্যাচারের মধ্যে দিয়ে একটি রায় ঘোষণা হয়। পরবর্তীতে সেই রায়টিকে আবার বাড়িয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে মিথ্যার শুরু। শেখ হাসিনা যে আসলে মিথ্যা, চুরি, ধোঁকা এগুলোর মধ্যে দিয়ে আসছে, তার আরেকটি প্রমাণ আপনাকে আমি বলি। 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তার আসার আগে সে জনগণের কাছে একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি যদি ক্ষমতায় যাই, আমি টিভিতে মুখ দেখাবো না। তখন সংসদে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রশ্নটাই করেছিল যে আপনি যে বলেছিলেন নির্বাচনের আগে যে আপনি যদি সরকারে আসেন তাহলে টিভিতে মুখ দেখাবেন না। ঠিক এই প্রশ্নের উত্তর আমার নিজের চোখে দেখা, সেটা হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা খুব ভেংচি কেটে বলেছিল, এখনই কি দেখেছেন, আরও দেখবেন, আরও দেখবেন। তো শেখ হাসিনা তার কথায় কখনো ঠিক থাকে না। তার ইতিহাস আমরা যদি দেখি যে সে একটা স্বঘোষিত জাতীয় বেঈমান। তার নিজের মুখে বলা যে 86 নির্বাচনে যারা যাবে এরশাদের সঙ্গে তারাই জাতীয় বেঈমান হবে। পরের দিন লালদিঘি ময়দান থেকে এসেই সে আবার ঘোষণা করেছে, না, আমরা এরশাদের সঙ্গে নির্বাচনে গেলাম। তো এই স্বঘোষিত জাতীয় বেঈমান শেখ হাসিনা আমাদের দেশে এমন বড় একটা আপদ, পার্শ্ববর্তী দেশে চাপিয়ে যাওয়া একটা নেতৃত্ব। সে হচ্ছে সিকিমের সেই লেন্দুব দর্জির একটা আধুনিক সংস্করণ শেখ হাসিনা। এবং এই শেখ হাসিনার মিথ্যা, চুরি, ধোঁকা এগুলোর কোনো শেষ নাই। এটা যদি আমরা শুধু শেখ হাসিনার এই মিথ্যা কথাগুলো শুরু করি, তাহলে এই দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর যাবে শুধু তাকে নিয়েই। কিন্তু দিন শেষে আমরা কী পাবো?
দিন শেষে দেখবো আমরা শেখ হাসিনা দেখতে শুধু মানুষের মতো, আসলে সে মানুষ না, মানুষের কোনো জাতির মধ্যে সে পড়ে না। যেমন শয়তানের মিথ্যা হচ্ছে শয়তান ধারক আর বাহক, ঠিক শেখ হাসিনাও তদ্রূপ, এই মিথ্যার ধারক এবং বাহক। প্রত্যেকটি ওয়াদা তারা বলেছিল বিনামূল্যে সার দেবে, ঘরে ঘরে চাকরি দেবে, সেই বিনামূল্যে সার কই? 10 টাকা কেজি করে চাল দেবে, সেই চাল কই? তো এইসব ওয়াদা দিয়ে এই গণমানুষের আকাঙ্ক্ষাকে যে হাইপ তুলেছিল তার কোনোটিই তারা করে উঠতে পারে নাই। এই মিথ্যা একটা জাতিকে এমন এক জায়গায় নিয়ে যায় যে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে আমাদের দেশের যে ছেলেমেয়েরা যে শিক্ষায় সুবিধা বঞ্চিত হচ্ছে শুধু এই মিথ্যার বেড়াজালে। কারণ আপনি দেখবেন যে ক্লাস 5-এর প্রশ্নপত্র আউট হয়, প্রত্যেকটা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আউট হয়, চাকরির প্রশ্নপত্র আউট হয়, এবং এটার কেন্দ্রিক অনেক মানুষজন, অনেক অভিভাবকের লাইন দিয়ে থাকে যে এটা প্রশ্ন পাওয়া যায় কিনা। তো এগুলোর মধ্যে দিয়ে একটা অনৈতিকতার মধ্যে দিয়ে আমাদের এই সমাজ গত 15-16 বছর ধরে চলে গেছে। তো এটার মধ্যে দিয়ে দেশে একটা মূল্যবোধহীন জাতি সে আস্তে আস্তে তৈরি করে দিয়ে গেছে। তো আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের দিকে সামনের দিকে দেখতে হবে, যেন ভবিষ্যতে আমরা এই দেশ এবং জাতি, এই যে প্রজন্মটিকে তিনি ধ্বংস করলেন মিথ্যা একেবারে ফাঁপানো তথ্য দিয়ে বা ইতিহাসের বা মিথ্যা শিক্ষা দিয়ে, এই প্রজন্মকেও তো আমাদেরকে রিবিল্ড করতে হবে। না, এই প্রজন্ম যখন বাংলাদেশের নেতৃত্বে থাকবে তখন দেশ কি আসলে তারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে? আমাদের এই জাতিটাকে আমাদেরকে একটা জাগরণের পথে নিয়ে আসতে হবে, নৈতিকতার মানদণ্ডে। কারণ দেখবেন যে আমাদের জাতিটা একটা মেধাবী জাতি। আমি মনে করি আমাদের ছেলেরা অনেক ভালো করতেছে, তারা এখন রোবোটিক সায়েন্সে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক ভালো করতেছে, কিন্তু এটা একদম ব্যক্তি পর্যায়ে। এখানে রাষ্ট্র সরকার কোনো ধরনের কোনো সহযোগিতা নাই। এখন এই জাতিকে পুনর্জাগরণ করতে গেলে আমরা নিউ ডাইমেনশন, নিউ প্ল্যান, নতুন ধরনের একটা পরিকল্পনার মধ্যে দিয়ে তাদেরকে নৈতিকতার মানদণ্ডে একটা মূল্যবোধ সম্পন্ন একটা সম্পদে পরিণত করার জন্য আমাদের পরিকল্পনা হাতে নিতে হবে। কারণ এখানে আমরা মনে করি যে আসলে সুস্থভাবে তার মত প্রকাশের স্বাধীনতা এবং নিজেকে স্বাধীন ভাবার জায়গায় যদি সে থাকে, তাহলে তার পক্ষে সুস্থ চিন্তা করা সম্ভব, ইতিবাচক চিন্তা করা সম্ভব, এবং দেশ আগামীতে থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকে না। আমরাও ইনশাল্লাহ থেমে থাকবো না। আমাদেরকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে, যাতে আমরা আমাদের এই যে এত ছাত্র, পৃথিবীর অনেক জনসংখ্যাও নাই আমাদের এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ ছাত্র পড়াশোনা করে, অনেক দেশে জনসংখ্যা এত নাই। তো সেখান থেকে আমাদেরকে তাদের সেই সুযোগ দিতে হবে, জনসম্পদে পরিণত করতে হবে, যাতে এটা আমাদের দায় না হয়, এটা আমাদের সম্পদে পরিণত হয়। সেইভাবে আমাদের বর্তমান এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন ইনশাআল্লাহ। জি বাবু ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। এস এম জাহাঙ্গীর, আপনার কাছ থেকে একই বিষয় একটু জানতে চাচ্ছি যে বাবু ভাই বলছিলেন যে আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেয়া হয়েছে, যে গত 15-16 বছর ধরে যে মিথ্যা শিক্ষা বা ভিত্তিহীন শিক্ষা বা মিথ্যা ইতিহাস জানিয়ে মিথ্যার উপরে একটি জাতি বা একটি প্রজন্মকে দাঁড় করিয়েছে। এই প্রজন্ম, বাবু ভাই বলছিলেন যে আমাদের বিশ্বমানের শিক্ষা বা এখান থেকে ভেঙে আমাদেরকে রিবিল্ড করতে হবে, এটা যেন বোঝা না হয়, এটা যেন জনশক্তি হয় বা সম্পদ হয়। সেটি আসলে করবার জন্য আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি পুষিয়ে উঠবার জন্য কেমন প্ল্যান নেওয়া যেতে পারে? আমার ওয়াইফ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের, উনি এই জেনারেশনের স্টুডেন্ট, অর্থাৎ শেখ হাসিনার আমলের। আমাদের দেখেন জেনারেশনটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে শেখ হাসিনা এদেরকে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন বেসরকারি ওই পরীক্ষাগুলোতে তাদেরকে মিথ্যা ইতিহাস পড়াচ্ছে। আজকে যাদের বয়স 32-33, তারা কিন্তু এই জেনারেশনে এই মিথ্যা পড়তে, এই মিথ্যা শুনতে, শেখ হাসিনার মিথ্যা পড়তে, শেখ হাসিনা শুনতে এবং মিথ্যা ইতিহাস পড়তে পড়তে তারা এগুলো একেবারেই তারা অভ্যস্ত হয়ে গেছে। মনে এদের কাছে যদি আপনি সত্য কোনো একটা বিষয় নিয়ে যান, তাহলে তারা প্রথমেই সেটাকে একটা রিয়াক্ট করে ফেলবে। হয়তো বলবে যে আমরা বিরোধী মতের লোক বা বিরোধী, তাদেরকে পছন্দ করি না, এরকম রিয়াক্ট আমি আমার ঘরের মধ্যেও ফেস করছি এবং আমি স্টুডেন্ট পড়াইতে গিয়েও ফেস করছি। আমি একটা উদাহরণ দিই। যখন আমার ওয়াইফ এটা নিয়ে পড়তেছিল এবং তার বিসিএস এর ভাইবা এগুলো ছিল, আর কি কি চাকরির পরীক্ষা এগুলো ছিল, সে পড়তেছিল, তো আমি কোনো একটা সময় তাকে কান দিয়ে শুনতেছিলাম। তো আমি বললাম, এটা তো তুমি মিথ্যা পড়তেছো, এটা তো সঠিক না। সে কিন্তু রিয়াক্ট করলো যে বইতে পড়ছে। তখন আমি তাকে কিছু ওখানে তাকে কন্ট্রাডিকশন না করে আমি তাকে কিছু সাজেস্ট করলাম। পরবর্তীতে মানে টেকনিক্যালি ওটা করলাম। আমাদের বই মেলা ছিল, বই মেলা থেকে আমি বেশ কিছু বই
আমাদের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযোদ্ধার যুদ্ধে, তারপরে রাষ্ট্রের, যেমন আপনি ওই যে 1945 থেকে আমার দেখা রাজনীতি, এরকম অনেক কিছু। এবং আওয়ামী লীগের লেখক যারা আছে তাদের লেখাও কিছু বই এনে আমার ওয়াইফকে দিলাম। সে আবার বই পড়তে অভ্যস্ত, সে একটা বই এগুলো পড়তে থাকলো। পড়তে পড়তে সে তখন একটি অরিজিনাল মানে যে ইতিহাসটা, সত্য যে ঘটনাটা, তখন সে জানলো। জানার পরে কিন্তু সে এইটা বুঝতে পারলো। এখন ধরেন অনেকটাই সে এখন নিজেই বুঝতে পারে। ইভেন এমন একটা অবস্থা হয়ে গেছিল, শেখ হাসিনা টেলিভিশনে এসে কথা বললে, মানে সংবাদে কোনো কথা বললে সে দেখলেই বলতো মিথ্যা দিয়ে শুরু করবে, মিথ্যা বলবে। এই যে একটা জেনারেশনের মধ্যে যে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, মিথ্যার সাথেই তো ধরেন দুর্নীতিটাও কিন্তু মিথ্যার একটা অংশ। আপনি যেটা বাস্তবতা সেটাই তো আপনি কিছু বলতে পারতেছেন না মিথ্যার সাথে। দেখেন মিথ্যাটার সাথে দুর্নীতিটা কিভাবে নিয়ে গেছে শেখ হাসিনা। ওই যে ভারতের একজন লেখক ছিল অমর্ত্য সেন, উনি কিন্তু ওনার একটা বাণী ছিল যে উপর করে দে মা, আমরা লুটে পুটে খাই। শেখ হাসিনা এই 17 বছরে এই বাংলাদেশে তার রিজিমের মধ্যে সে ছিল একটা মায়ের মতো আর গডের মতো, যাই বলেন, সে উপর করে দিছে। সে ওখান থেকে নিজে যতটুকু রাখছে, রেখে উপর করে দিছে তার রিজিমের এবং তার যতগুলো লোকজন আছে, তার নেতা কর্মী সবাইকে সে উপর করে দিয়ে দিয়েছে, সে খাওয়া দাওয়ার সুযোগ করে দিয়েছে। এইরকম একটা অবস্থায় এখন আমি আসলে চিন্তিত যে আপনি এই জেনারেশনটাকে কিভাবে, আপনি 32-33 বছর যাদের বয়স, তারা মিথ্যা পড়ে আসতেছে। এই জায়গায় কিন্তু আপনি মনে রাখবেন যে সে বইতে পড়ছে, আমরা কেমন কি পেলে কালো মানিক পড়ছে, আমরা কিন্তু এখনো মনের মধ্যে ওইটা গ্রো করে। তো বইতে যখন পড়ে আসতেছে, পাঠ্য বইতে যে মিথ্যা ইতিহাস, মিথ্যা প্রতিশ্রুতি, এরকম বিভিন্ন জিনিসগুলো পড়ে আসছে, এই জায়গা থেকে আমরা কিভাবে রিকভার করবো, এটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। কারণ এটা একদিনে হয় নাই, 16-17 বছর হয়েছে। এই যে যারা শিখছে 32-33 বছর বয়সে, এটা তো আপনার পক্ষে ডোর টু ডোর এবং ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন আবার নতুন করে পড়ানো সম্ভব কিন্তু না, শেখার কোনো ব্যবস্থা নাই। এটা গেল আপনার এই অবস্থা। ইভেন তাদের কিন্তু মার্কিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম, এই জায়গাগুলো তো মিথ্যা দিয়ে একেবারে অবস্থা করে দিয়েছে। 34 বছর যাদের বয়স, তারা এই যে মিথ্যা জিনিস, এদেরকে আপনি কিভাবে এখান থেকে ওভারকাম করবেন? এজন্য এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ নিতে হবে এবং আমাদের একটা ওই রকম লেভেলে পরিকল্পনা করতে হবে শিক্ষা খাতে। এবং শিক্ষাই হচ্ছে মূল জিনিস, শিক্ষাই হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, সেই জায়গাটা যদি ঠিক করা না যায় তাহলে আমরা আপনি কোনোভাবেই সম্ভব, খুব কঠিন, কোনোভাবেই সম্ভব। জাহাঙ্গীর ভাই যেটা বলছে, আমি আরেকটা জিনিস বলি, নীতি নৈতিকতা। ভাই যেটা বলছে নীতি নৈতিকতা কিন্তু আমরা এই ক্লাসে পাঠ্য বই থেকে শিখছি, পরিবার থেকে শিখছি, শিক্ষক থেকে শিখছি। দেখেন শিক্ষা ব্যবস্থাটাকে, শিক্ষকদেরকে আজকে কোন জায়গায় মিথ্যা দিয়ে নিয়ে গেছে। একটা কথা আছে যে পিতায় জন্মায় ভূত, শিক্ষক জন্মায় পুত, একটা কথা আছে। সেই শিক্ষকরাও কিন্তু ক্লাসে এই শেখ হাসিনার এই 17 বছর রিজিমে কোনো শিক্ষকদের নীতি নৈতিকতা নাই, কোনো কিছু শিক্ষাতে পারে নাই। সেখানেও ভুল শিখাইছে, সেখানেও বিভিন্ন মিথ্যা শিক্ষকরাও শিক্ষাদান ভুলে গেছে। দেখেন মানে প্রতিটা রন্দে রন্দে আজকে এই অবস্থা হয়ে গেছে। সো এটা আমাদের জন্য, আমাদের ক্যান্সারের মতো অবস্থা, আমাদের জাতির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা কিভাবে ওভারকাম করব, সেটা আমাদের একটা চিন্তার বিষয় এবং মাস্টার প্ল্যানের বিষয়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, 2012 সালের একটি খবর, চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়েছে। দৈনিক যুগান্তরের খবর ছিল 2012 সালের। দেশের প্রতিটি বড় বড় প্রকল্পের পেছনে দুর্নীতির অযোগ্যতার ছায়া বিস্তার লাভ করেছে। এই নিরাপত্তাহীনতা কি বাংলাদেশের মানুষের জন্য এক ভয়াবহ সংকেত কিনা? এবং এরকম মেগা প্রকল্পগুলো নিয়ে ছোট বড়, আজকে হয়তো আমরা এই চট্টগ্রামের ফ্লাইওভারের গার্ডারের খবরটি, এরকম প্রায়ই কিন্তু এই ধরনের খবর আমরা পেতাম। এটির কারণ কি আসলে? শেখ হাসিনা আসলে দুর্নীতিটা করার জন্য একটা মহা উৎসব শুরু করছে এই দেশের, তার সমস্ত জায়গাগুলোতে। দেখেন দুর্নীতি, আপনি যেটা বলতেছেন যে চট্টগ্রামের একটা ফ্লাইওভারের গার্ডার, আমি যেহেতু আমার বাড়ি পাবনা, আমি এটার সাথে রেখে আমি একটা কথা বলতেছি। রূপপুর পারমাণবিক প্রকল্প, এটা যারা আমরা সায়েন্সে পড়ছি, ভাইও সায়েন্সের স্টুডেন্ট, এটা কিন্তু খুবই ভয়ানক একটা জায়গা। সেই জায়গাতেও দুর্নীতি হচ্ছে। কারণ এটা আপনার যেটা নিয়ে আপনার এই চুল্লিটা হচ্ছে বিদ্যুতের, এটা চেরো। এখানে কীরকম, এখানে যদি আপনার এই ফ্লাইওভার ভেঙে পড়ে, হয়তো ওর নিচে বা ওর আশপাশে যে লোকগুলো থাকবে বা যে যন্ত্রপাতি থাকবে বা স্থাপনা থাকবে, সেগুলো একবারে ধ্বংস হয়ে যাবে। মানে একবারই যাবে, বারবার জেনারেশন টু জেনারেশন এরকম ক্ষতিগ্রস্ত হবে না। 100 বছর, 200 বছর, 50 বছর, 20 বছর, 10 বছর, এইরকম কিন্তু কোনো ক্ষতি হবে না। কিন্তু রূপপুরে পরমাণু প্রকল্পে এই জায়গা যেভাবে দুর্নীতি করতেছে,
এই জায়গা আপনারা অলরেডি পেপার পত্রিকায় দেখছেন যে দুর্নীতিগুলো, এগুলো তো আমরা পেপার পত্রিকায় দেখছি। আর ভিতরের যে দুর্নীতিগুলো হচ্ছে, এদের যে ওই যে ওয়েস্টেজ ম্যানেজমেন্টগুলো বা এদের যে অপারেশন যে ম্যানেজমেন্টগুলো, সেই জায়গাতেও তারা দুর্নীতি করতেছে। এই মানে আমি রিসেন্টলি শুনতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে দুর্নীতি করলে হবে কি, আজকে যদি ওইটা কোনো কারণেই আপনি একটা দুর্ঘটনা ঘটে, এটা কিন্তু পুরা বাংলাদেশি জেনারেশনটা 5 বছর 10 বছর 20 বছরের জন্য ধ্বংস হয়ে যাবে। মানে আপনি জিনিস জায়গাগুলো বুঝতে পারছেন। তো শেখ হাসিনা সেই জায়গাগুলোতেও দুর্নীতি করতেছে। আপনি বলতেছেন ফ্লাইওভারের দুর্নীতি, উনি দুর্নীতি করে নাই কোনায়। উনার ধরেন বিচার ব্যবস্থা, সেখানে বিচার ব্যবস্থা কিন্তু আর মানে কোর্ট আর কিছু ছিল না। শেখ হাসিনা যেটা বলতো সেটা রায় হতো। আমরা যারা জেল খাটছি, আমাদের যাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জানেই না কোনো কিছু, মিথ্যা মামলা দিছে, এটা তো উনি আচ্ছা। পুলিশের দুর্নীতি, লাইবেটিস উনার বেনজির বলেন, আরও যারা পুলিশের আইজিপি, এগুলো আপনারা পেপার পত্রিকায় দেখছেন। আপনি বলেন যে এই যে মেগা প্রকল্প যেগুলো বলতেছেন, এটা তো আপনারা জানেন যে মেগা প্রকল্প মানে মেগা চুরি, মেগা দুর্নীতি। মানে এটা দুর্নীতিটা শেখ হাসিনা সে তার ক্ষমতাকে এই 17 বছর টিকে থাকার জন্য সে রন্দে রন্দে তার নেতাকর্মী বলেন, আমলা বলেন, তার অধীনস্থ যতগুলো সেক্টর আছে সব জায়গাতেই সে দুর্নীতি সে নিজে করেছে এবং দুর্নীতি করার এগুলো শুধু বাবু ভাই একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দুর্নীতি হলো হচ্ছে আপনার অনৈতিক এবং কিন্তু অবৈধ এই দুর্নীতির কর্মকাণ্ড। যে জাল, এই জাল তো ভেঙে আমাদেরকে বেরোতে হবে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু এই দুর্নীতির জাল ভেদ করতে পেরেছি। দুর্নীতি গোটা বিশ্বে প্রত্যেকটা দেশে দেশে একটা পর্যায়ে থাকে, একটা সহনীয় পর্যায়ে থাকে, একটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমাদের এখান থেকে যখন রাষ্ট্র প্রদত্ত থাকে, যে রাষ্ট্র এটাকে সহায়তা করে, তখন এটা ঠিক থাকে না। আপনি এই গার্ডারে বা যে কোনো একটা কাজে যদি একটা এপিপি হয় 5 কোটি টাকা, তখন ওখানে বলা হয় যে না 5 কোটি না 105 কোটি টাকা, ওই 100 কোটি টাকা সরায় নেওয়া হলো, ওটা বিদেশে পাচার করা হলো। তা না হলে আপনি কেন দেখবেন যে গ্লোবাল ইন্টিগ্রিটি যে ফাইন্যান্সিয়াল একটা জিএফআই নামে একটা প্রতিষ্ঠান, তারা বারবার বলতেছে যে প্রত্যেক বছর যেভাবে আপনার মুদ্রাস্ফীতি হয়, তার চাইতে বেশি করে আমাদের এখানে টাকা পাচার হচ্ছে সুইস ব্যাংকে, হিউজ আকারে। তো এগুলো কেন হচ্ছে? আপনি দেখেন একটা ব্রিটেনের ন্যাশনাল ক্রিমিনাল এজেন্সি এনসিএ নামে একটা প্রতিষ্ঠান দেখাচ্ছে যে আপনার আমাদের এখানে ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান জাভেদ, তার 350টারও বেশি সম্পত্তির মালিক সে, শুধুমাত্র ব্রিটেনে। এবং সে আবার সাক্ষাৎকারে বলতেছে আমি শেখ হাসিনার লোক, শেখ হাসিনা আমাকে ছেলের মতো মনে করে। তাহলে এগুলো পেট্রোনাইজ কে করতেছে? একটা প্রধানমন্ত্রী যখন এই দুর্নীতিকে যে প্রশ্রয় দেয়, তখন একটা রাষ্ট্র কোথায় যায়? কিন্তু আমরা এখন এখান থেকে বের হতে গেলে যে আমাদের লাগবে সেটা হচ্ছে যে আমাদের এই জাতিটাকে একটা মূল্যবোধ সম্পন্ন জাতিতে এক নম্বর হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থানে এত মানুষের রক্ত গেল, এত মানুষের প্রাণ হারালো, আমরা কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি, আমরা লড়াই করেছি, আমাদের সন্তানেরা মারা গেছে, অনেক সাধারণ মানুষরা মারা গেছে। আপনি দেখেন এখনো সরকারি অফিসগুলোতে কিন্তু বিশেষ করে আমি যদি এই উন্নয়ন প্রকল্পগুলো যারা বাস্তবায়ন করে থাকে, যে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো, সেখানে গেলে দেখবেন যে অফিস খরচা 6%, অফিস খরচা 10%, আবার লেস দ্যান 10% বা 15%, বিল সাবমিটে 15%। এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা কি আসলে কি পার্সেন্টেজ? আচ্ছা, এটা না একটা চলমান প্রক্রিয়া। গত 16 বছরে একটা অফিস যেভাবে মেনটেন হয়েছে, আপনি এই সরকারকে 1 বছরের মধ্যে আপনি এগুলোর সমাধান করাটা খুব সহজ বিষয় না। যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যেমন একটা জিনিস আমরা বাইর করেছি যে 31 দফা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বলতেছে যে আমরা প্রত্যেকটা ফ্যামিলির নামে একটা ফ্যামিলি কার্ড করব, এবং সেটা ওই ফ্যামিলির মহিলার নামে থাকবে। ওই ফ্যামিলির যে কয়েকজন মেম্বার থাকবে, তার যে পরিমাণ চাল ডাল তেল লাগে, মানে ডেইলি নিডস লাগে, এটা আমরা তাকে সেই ন্যায্য মূল্যে আমরা তাকে দেব। তাহলে এটার মধ্যে দিয়ে একটা পরিবারের যখন তার খাদ্যের নিরাপত্তা হয়, তখন কিন্তু তার বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা মননে এক জায়গায় আসবে। আপনি যদি নৈতিকতার মানদণ্ডে এই জাতিকে ঠিক না করতে পারেন, আপনি এই অফিসের দুর্নীতিগুলো এগুলো থামাতে পারবেন না। এটা থামাতে গেলেই লাগবে হচ্ছে আপনার আগে পেটের ক্ষুধা বন্ধ করতে হবে। যার কারণে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিছু জিনিস নিয়ে আসতেছে, শুধু শিক্ষা যেন কেউ বেকার না থাকে, তাকে আমরা এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই যাতে তার কর্মসংস্থানটা নিশ্চিত হয়।
তাকে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি অন্য কোনো ভাষাও তাকে শেখানো হবে, যাতে মানে গ্লোবাল সিটিজেন কর্মক্ষম হয়ে থাকে, যেমন সে এই নেটওয়ার্কিংয়ের যুগে সে কানেক্ট করতে পারে। মানে আমাদের মূল পরিকল্পনা হচ্ছে আমাদের যে প্রায় 15%-এর একটা জনসংখ্যা আছে আমাদের মোট জনসংখ্যার, যেগুলো আগামী 10 বছরে তারা কর্মসংস্থানের দিকে ধাবিত হবে। তাহলে এদের কর্মসংস্থানের ব্যাপারে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ভেরি কনসার্ন। এদেরকে সামনে নিয়ে কি পরিকল্পনা করে এই দেশটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমরা যখন একটা মানুষকে তার খাদ্যের নিরাপত্তা দিব, ঠিক অ্যাট দ্য সেম টাইম তার হেলথ কার্ড করে তার কিছু চিকিৎসা আমরা যখন স্বাস্থ্য নিরাপত্তা দেওয়ার মধ্যে দিয়ে, তখন কিন্তু এক ধরনের ইম্প্যাক্ট সোসাইটিতে পড়বে। এটাই হবে বড় ধরনের সামাজিক নিরাপত্তা, যে নিরাপত্তার মধ্যে দিয়ে দেশ গড়ে উঠবে। মানে এটা কি বাবু ভাই বেসিক নিডস এর ক্রাইসিসের কারণে বা বেসিক নিডসটা রাষ্ট্র পূরণ করতে পারে না বা নিশ্চিত হয় না বলে মানুষ কি দুর্নীতিপ্রবণ হয়ে পড়ে? আচ্ছা, বেসিক শুধু কি এই কারণেই? বেসিক নিডের পাশাপাশি যখন একটা মানুষ দেখে যে উচ্চ বিলাস যখন কাজ করে, একটা ফরিদপুরের একটা ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাঠাইছে, একটা প্রধানমন্ত্রীর ছেলে তার বেতন 160 কোটি টাকা মাসে, যখন এই প্যারামিটারগুলো জনগণের সামনে থাকে তখন তার মধ্যে এক ধরনের লোভ কাজ করে। তো ইনশাল্লাহ এখন আমাদের কাছে মনে হয়েছে যে একটা ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট যদি আসে, একটা নির্বাচিত সরকার যদি আসে, সেই নির্বাচিত সরকারের প্রধান কাজ হবে তার খাদ্য নিরাপত্তা, তার স্বাস্থ্য নিরাপত্তা, এই মৌলিক অধিকারের মধ্যে দিয়ে তাকে একটা মানে সামাজিক নিরাপত্তার বেড়াজালে বেষ্টনীর মধ্যে দিয়ে রাখা, যাতে অন্যান্য বিষয়গুলোর সঙ্গে সে কম্প্রোমাইজ করতে পারে, তার জন্য সে লোভী না হয়ে পড়ে। কারণ দেখেন, আপনি দেখেন আমরা কথা বলছিলাম মিথ্যা নিয়ে, দেখেন আমি খুব জোর দাবি জানাচ্ছি যে মিথ্যা শেখ হাসিনার এতগুলো মিথ্যা আছে যে মিথ্যার সমর্থক শব্দ শেখ হাসিনা হওয়া উচিত, এবং বাংলা একাডেমির ডিকশনারিতে এই শব্দটা দেওয়া উচিত যে মিথ্যার সমর্থক শব্দ শেখ হাসিনা। আপনি যদি লাইন লাগান, সে এতগুলো মিথ্যা বলছে, সে কখনো ধর্মকে ব্যবহার করছে, হিজাব পড়ছে, কালো হিজাব উপরে দিয়েছে, ধর্মকেও সে ব্যবহার করেছে। যখন সে নির্বাচনে জিতে এসেছে ওটা ছেড়ে দিয়েছে। তারা হেফাজতকে ডেকেছে যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে, পরে আবার কিছু করে নাই। এই যে কথার পৃষ্ঠে কথা মিথ্যা দিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে, তো একটা দলের এবং একটা দেশের প্রধানমন্ত্রী যখন মিথ্যা চুরি এবং ধোঁকা দিয়ে থাকে, তখন তার কাছ থেকে দেশ, জাতি, পরিবার, সমাজ কিছু পায় না। এই অচলায়তন ভাঙবে কে? আমরা কি শিক্ষা নিতে পেরেছি? সামনের সময়টায় কি প্রত্যাশা যারা সরকারে আসবে? আগামীতে যারা জনগণের ভোটে ক্ষমতা আসবে তাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ। যেমন দেখেন, মিথ্যা এবং দুর্নীতি, এটা বাংলাদেশের ফিল্ড লেভেলের মানুষ, সাধারণ মানুষের মধ্যে এটা একটা ব্রেনে এমন সেট আপ হয়ে গেছে যে এটাই সত্য। যেমন আমি এমনও কিছু ফেস করছি, যদি কোনো জায়গায় একটা রিক্সা চালককে বা একজন স্কুল টিচার বা এদেরকে যখন বলতাম আপনি তো এটা ইলিগাল করতেছেন বা আপনি তো এটা মিথ্যা বলতেছেন, তখন এটা কিন্তু আমি আপনাকে অনেস্টলি বলতেছি, তখন উদাহরণ দিত, আরে শেখ হাসিনা প্রতিদিন মিথ্যা কথা বলে, আপনারা সেখানে কথা বলেন না, প্রতিদিন দুর্নীতি করে, সেখানে কথা বলেন না, আমরা গরিব মানুষ বা আমরা সাধারণ মানুষ বা আমরা একজন স্কুল টিচার, আপনারা এই জায়গায় সেই কথাগুলো বলেন। আপনি বিষয়টি এরকম কেন? বাবু ভাই যেটা বললো, আসলে উনি ওই যে অনেকেই ওনাকে বিভিন্ন রানী উপাধি দিয়েছে, আমি ওইসবে না, উনি মিথ্যা এবং দুর্নীতির রানী উনি। কিন্তু আগামী সরকার কেমন পাবে? সরকারের কাছে প্রত্যাশা কি? সরকারের কাছে প্রত্যাশা জনগণের অনেক। এক নম্বর প্রত্যাশা যেটা আপনি বললেন যে দুর্নীতিটা, এটা যদি কমানো যায়, আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে এবং আমাদের দেশের মানুষ যে পরিমাণ পরিশ্রম করতেছে, যে মেধা আছে, এই দেশ আসলেই সোনার দেশ হবে। তো আমাদের যে কাজটা করতে হবে, বেসিক নিড একটা ইন্ডিকেটরস, উনি যেটা বলছে বেসিক নিড দরকার আছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ফ্যামিলি কার্ডটা, সেটার সাথে আমি বাবুবার ঘটনা একটা অ্যাড করে দিই। জাপানের একটা ইস্যু আমি বলি, চায়নায় আমি একটা ইস্যু, আমি চায়নায় যেহেতু ছিলাম দলের পক্ষ থেকে আমাকে পাঠিয়েছিল, তো জাপানেরটাই আমি উদাহরণ দেই। ওরা যখন আপনি একটা জব করবেন বা কোনো একটা জায়গায় কাজ করবেন, তখন প্রথমে প্রশ্ন করবে যে তুমি এখানে জব করতে আসছো কেন বা চাকরি করতে আসছো কেন, কি প্রয়োজনে? তো মানুষ স্বভাবতই একটা উত্তর দিবে যে আমার বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদের খরচ বেয়ার করতে হয়। বলবে যে ভেরি গুড, আচ্ছা আপনি জব করলেন, আপনার মাস শেষে কিন্তু বেতনটা আপনার অ্যাকাউন্টে যাবে না। ফ্যামিলি কার্ডের সাথে এটা কিন্তু একটা রিলেটেড। অ্যাকাউন্টে যাবে কে? তোমার সংসার কে চালায়? তুমি তো জব করো, তাহলে তোমার সংসার কে চালায়? তোমার ওয়াইফ বা ওয়াইফ। তাহলে ওয়াইফের অ্যাকাউন্টে আপনি টাকাটা দিয়ে দিবে। ওর কিন্তু ওই যে জব করতেছে তার জন্য না, কারণ সংসারটা তো সে দেখবে, মেনটেনটা তো সে করবে।
তো ফ্যামিলি কার্ডে এরকম অনেকগুলো বিষয় আপনাকে আনতে হবে। আর দুর্নীতি, লোভ যেটা বলতেছেন, আমাদের মাইন্ড সেট আপ করতে হবে যে আমরা দুর্নীতি যেন না করি। সেই দুর্নীতি নিয়ে আমাদের ওই যে নৈতিকতা নিয়ে, এগুলোতে আমাদের এই 17 বছরে শেখ হাসিনা পাঠ্য বইতে যা গেছে, এই যে মিথ্যা, এই জিনিসগুলোর আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। আর আমরা যারা বড় হয়ে গেছে, আরও একটা যে জেনারেশন গেছে, সেখানেও আমাদের বিভিন্ন কাউন্সিলিং, প্রচারণা এগুলো করতে হবে। আর রাষ্ট্রের কিছু বিষয় থাকবে, যেমন ধরেন পুলিশের, যেমন শেখ হাসিনা আপনি স্যালারি বাড়াইছিল, সরকারি চাকরিজীবীর স্যালারি বাড়াইছিল, সেই জায়গাটা কিন্তু আপনি খুব বেশি একটা কাজ করে নাই। আমাদের একটা জায়গায় যেতে হবে, যেমন আমি চায়নাতে ছিলাম, জাপানেও ছিলাম, আমি জার্মানিতে গেছি, আমাদেরকে ক্যাশলেস করতে হবে। কারণ টাকাটা যখন আপনার হাতে যায়, এটা একটা প্রচণ্ড লোভ। আপনি যেটা বলছেন, এই যে 5%, 6%, 7% বিভিন্ন প্রকল্পে, আমরাও যারা টুকটাক ব্যবসা করি, এগুলো কিন্তু আমাদেরকে ফেস করতে হয়, আমরা বিব্রত হই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এইটা বাবুভাই যেটা বলছে, 17 বছরে একটা অভ্যস্ত, এখন যারা আমলারা আছে বা যে সেট আপ আছে সব জায়গায়, 17 বছরে, এই 17 বছরের জিনিসটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে, 51 বছরে চলে যাবে। আবার এই সেট আপটা কিন্তু এখনও আছে। ধরেন এ কে সরাই দিয়ে বি, বিতে সরাই দিয়ে সি, সি কে সরাই দিয়ে ডি, এইরকমই আছে। সো এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। আর আগেকার যুগে আমি একটা উদাহরণ দিই, ব্রিটিশ, আমি একটা বলে দিই, ব্রিটিশ শাসনের সময় আমি হিস্ট্রিতে পড়ছি, ধরেন একটা লোককে চাকরি দেওয়ার জন্য তার বিভিন্ন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো বেরিয়ে, এখন যদিও ব্যাকগ্রাউন্ড করে মানে শেখ হাসিনার বিরোধী মতের কিনা, এখন কি পুলিশ ভেরিফাই হয়, আগে কিন্তু এটাও হতো না। দেখতো যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন কি, এগুলো দেখে হয়তো বুঝতো যে কম হয়তো দুর্নীতি করবে, রাষ্ট্রের প্রতি অবিডেন্ট থাকবে, এই বিষয়গুলো দেখতে। এখন কিন্তু অন্যটা দেখে না। তো সেই জায়গাগুলোতেও গভর্নমেন্ট বলেন আর বলেন, সেই জায়গাগুলোতে নীতিনৈতিকতা, কারণ ফ্যামিলি কিন্তু একটা বড় বিষয়, ফ্যামিলি কিন্তু একটা বড়, এই জায়গাগুলোতে আমাদেরকে আসলে কাজ করতে হবে। ধন্যবাদ এস এম জাহাঙ্গীর। নুরুল হুদা বাবু ভাই, 30 সেকেন্ড, সরকারের কাছে পরামর্শ আছে কিনা? সরকারের কাছে পরামর্শ হচ্ছে, দেখেন, রাষ্ট্র এবং রাজনীতি হচ্ছে সমার্থক শব্দ। সো আমরা চাবো যাতে এখানে কোনো বিরাজনীতিকরণ না হয়। আমরা চাইবো যে দেশ একটা গণতন্ত্রের সুবাতাস আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে পাক, মানুষ তার মতামত প্রকাশ করার একটা মাধ্যম পাক, যেটার মধ্য দিয়ে একটা উন্নত জাতির যাওয়ার জন্য যে প্রথম পদক্ষেপ, সেটা হচ্ছে এই জনগণের অধিকারটা ফিরে দেওয়ার। যে জনগণের, দেখেন, আমরা একটা কথা বলি যে আমরা এই প্রশিক্ষণ এবং গবেষণামূলক প্রতিষ্ঠান জাতীয়তাবাদের পাঠশালা, জাহাঙ্গীরও এখানে ক্লাস করেছে, তা আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। কথা বলার পরে আমরা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছি এই ফেসিবাদের এগনিস্টে গত 17 বছরে। দেখেন, এই জাতীয়তাবাদের পাঠশালা, এখানে বলা হয়েছে যে দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার দেশের জনগণের কাছে মালিকানা ফিরিয়ে, আমার একটা সৌভাগ্য হয়েছে, শেষ করব। তো আমরা এটা মনে করি যে আসলে এখানে বিরাজনীতিকরণ থেকে দূর করতে হলে অবশ্যই গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। জি, ধন্যবাদ বাবু ভাই, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, জনগণ থেকে, প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলতে সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।